বিশ্ব রাজনীতি আজ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত শুধু একটি আঞ্চলিক সংঘর্ষে রূপ নেয়নি, এটি পুরো বিশ্বেই প্রভাব ফেলছে। ইতিমধ্যে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা আটকে গেছে, আর একই দিনই বেড়েছে তেলের দামও। শুধু দর্শক, আমন্ত্রণ সকলকে আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সঙ্গে আছি মীর তৌফিক হোসেন। সাম্প্রতিক এই জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তারা তাদের বিশ্লেষণ এবং অভিজ্ঞতার আলোকে আমাদের সামনে তুলে ধরবেন সাম্প্রতিক সময়ের বাস্তব চিত্র, ভবিষ্যৎ এবং বাংলাদেশের উপর এর প্রভাব। আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক জনাব সোহরাব হাসান, ধন্যবাদ, এবং ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক BIISS। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। ডক্টর মাহফুজ কবির, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। বিশ্ববাজারে আজকেও তেলের দাম বেড়েছে, যার কারণ হিসেবে বলা হচ্ছে আমেরিকা কর্তৃক ইরানের একটি জাহাজ আটকে দেওয়া হয়েছে। গত সপ্তাহে হরমুজ প্রণালী যখন একদিনের জন্য খুলে দেওয়া হলো, তখন তেলের দাম কমে গিয়েছিল। তাহলে এই এক সপ্তাহের ব্যবধানে একবার বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, তার মানে কি যুদ্ধ চলাকালীন সময়ে এই দোলাচলই থাকবে তেলের সরবরাহ এবং এর মূল্য? আসলে তো যুদ্ধ চলমান নেই, কিন্তু যুদ্ধের আবহটা আছে। মানে আপনি যদি দেখেন যে আসলে কি হচ্ছে, সে একদিকে হচ্ছে মার্কিন রণতরী, একদিকে অবরোধ, পাল্টা অবরোধ, হরমুজ প্রণালী বন্ধ করা এবং একই সঙ্গে ইরানের বন্দর বন্ধ করে দেওয়া। তো এইগুলো হচ্ছে আমাদের যে এই বিভিন্ন রকমের কৌশল আমরা দেখতে পাচ্ছিলাম আর কি ইতিহাস জুড়ে। গত 100 বছরের যদি ইতিহাস দেখি, তাহলে সেক্ষেত্রে যুদ্ধ এবং শান্তি আলোচনা যখন চলে, তখন এই ধরনের প্রভাবগুলি দেখা যায়। এবং এর প্রভাব গিয়ে কিন্তু পরে হচ্ছে যে বিশ্ব অর্থনৈতিক যে কেন্দ্রগুলো, সেখানে আমরা তো দেখতে পেয়েছি যে $115 উপরে দাম কিন্তু চলে গিয়েছিল ক্রুড অয়েলের। হ্যাঁ, তো সেটা যখনই এই যে এটা সিজফায়ারের দিকে যাব, এরকম একটা ধরনের আলাপ আলোচনা শুরু হলো, একটা যুদ্ধবিরতির সময় ঘোষণা করা হলো 2 সপ্তাহ, তখন এক ধাপে সেটা প্রায় $20 মতো কমে গেছে। তো সেটা তো আমরা দেখতে পেয়েছি, জাস্ট ওভারনাইট এটা হয়েছে। তো এখন যখন কথা হলো যে না, ঠিক আছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, দুই পক্ষই স্বীকার করলো এটা হবে, কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে যেটা ছিল যে তারা ঠিক আছে ইরানের বন্দরটা অবরোধ করে, তো তখনই কিন্তু দোলাচলা শুরু হয়ে গেল। তার মানে হলো যে যে কোনো ধরনের একটা ছোট ইনফরমেশনও যদি হয়, সেটাও যে আসলে পুরো এই যে তেলের বাজারটাকে যে অস্থির করে তুলতে পারে, সেটা আমরা দেখতে পেলাম। এখন যদি এমন হতো যে না কয়েকটা শিপ পার হতে পারছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তো এরকম একটা প্রভাব হতো না। কিন্তু এটা ঘোষণা করা হয়েছিল ঠিকই, কিন্তু আসলে কোনো জাহাজ বা ট্যাঙ্কার পার হতে পারেনি, এমনকি বাংলাদেশের জাহাজও কিন্তু পার হতে পারেনি। তো সুতরাং এটার যে এটা মানে বিশ্ব তেলের বাজার প্রভাব পড়বে, সেটা তো স্বাভাবিক। তো এটা একটা বিষয়, মানে সারাক্ষণ কিন্তু মানুষের এখন নজরই আসলে হরমুজের দিকে বা ওই দিকটাতে যে কি হয় ওখানে। তো সেটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা যেটা আমার কাছে মনে হয়, সেটা হলো যে এই যে শান্তি আলোচনা, সেটা নিয়ে যে এক ধরনের অনিশ্চয়তা, সেটা নিয়ে তো আভাস পাওয়া যাচ্ছিল। ইরানের দিক থেকে তো বলাই হচ্ছিল যে এটা যে ইরানের বন্দর ওপেন করে না দিলে তখন কিন্তু আসলে এটা হবে না আলোচনা, সেটাই আমরা দেখলাম। তো সব মিলিয়ে আসলে অস্থিরতা যে আরও চলবে, সেটা আমরা বুঝতে পারছি। সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশের কথা বলি, দীর্ঘ 1 মাস যুদ্ধ হওয়ার পরেও গত সপ্তাহে কিন্তু সরকার থেকে বলা হতো তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই, কিন্তু শনিবারই হঠাৎ করে আবার তেলের দাম বেড়ে গেল। তো এই হঠাৎই সিদ্ধান্তের কারণটা কীরকম হতে পারে? এটাই কি সেই দোলাচলের কথা বললেন তারই পরিপ্রেক্ষিত? আসলে আমাদের এই যে এখন যে ভর্তুকির পরিমাণ, প্রতিদিন একবার শুনলাম 150 কোটি টাকা, আবার শুনি যে 200 কোটি টাকা, বিভিন্ন রকমের তথ্য আসছে। এটাও বাস্তবতা যে বাংলাদেশ যে মরিয়া হয়ে তেল গ্যাস এগুলো সংগ্রহ করেছে, তো আমরা তো দেখতে পেয়েছি যে আমাদের ট্রেডিশনাল যে সোর্সগুলো আছে, সেখান থেকে একটু বাইরে গিয়ে আমরা কিন্তু চীন থেকে নিয়ে এসেছি, আমরা কিন্তু মালয়েশিয়া থেকে আনছি, বা সিঙ্গাপুর থেকে যেটা আসছে খুবই কস্টলি। আমরা নর্মালি তো সিঙ্গাপুর থেকে নিয়ে আসি, অনেক বিপুল পরিমাণে তেল কিন্তু আমাদের সিঙ্গাপুর থেকে আসে, পরিশোধিত তেল। হ্যাঁ, কিন্তু এইবার যেটা আমরা করেছি, সেটা $200 বেশি পার ব্যারেল এটা আমরা এনেছি। তো এটার কারণে সরকারের অনেক খরচ বেড়ে গেছে, এটা বাস্তবতা। তো এখন এটা তো পোষাতে হবে কোনো না কোনোভাবে। আর এই মুহূর্তে অর্থনীতিতে এমন একটা সমস্যা চলছে যে আসলে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, সেরকমভাবে বিনিয়োগ হচ্ছে না। এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের রেভিনিউ কালেকশনও হচ্ছে না, আবার এদিক দিয়ে খরচটা বাড়াতে হচ্ছে। অন্যান্য জায়গাতে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেখানে ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, বা এই খালকনের কর্মসূচি, সেগুলো চলমান তো আছে। কিন্তু তেলের ব্যাপারে যে বিষয়টা যেটা আপনি বললেন, যে আসলে আমরা নিজেরও জানি না যুদ্ধ কতদিন চলমান থাকবে। এখন যে তেল ক্রয় করা হচ্ছে, এটা কি মজুদের জন্যই, নাকি আমাদের ডে টু ডে লাইফে যেটা লাগবে সেটা জাস্ট গভর্নমেন্ট সাবসিডিতে সেটা ফিল আপ করার চেষ্টা করছে? মানে আসলে এই মুহূর্তে গভর্নমেন্টের কি করা উচিত? এই মুহূর্তে সরকার যেটা করেছে, যে তেলের দাম যতটুকু বাড়িয়েছে, আমার মনে হয় যে বাড়ানোর যেহেতু একটা বদনাম হয়েই গেছে, বা যে কোনো সময় তো এটা সুনাম তো আর হয় না তেলের দাম বাড়লে,
তো এখন ওই আরেকটু বেশি যদি বাড়াতে পারতো, তাহলে সেই ক্ষেত্রে এই এক ধাপে কিন্তু তারা এই যে যে আমাদের ভর্তুকিটা দিতে হলো বা অনেক টাকা খরচ হয়ে গেছে তার কিছুটা তুলে নিয়ে আসতে পারতো। এটা একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সবসময় যখন এই কোনো একটা প্যানিক সিচুয়েশন হয়, যখন মানুষ প্যানিক বাইংয়ের দিকে যায় এবং যেতেই থাকে কন্টিনিউয়াসলি, এবং একই সঙ্গে যখন লিকেজ হতে থাকে ওই পণ্যের, লিকেজ মানে হচ্ছে যে হোর্ডিং, যেটা আমরা দেখলাম যে হাড়ির মধ্যে, বোতলের মধ্যে তারা তেল জমা করছে। তো এই প্রবণতা দেখা গেছে মানুষের কষ্টও হচ্ছে, বেশিরভাগ মানুষের কষ্ট হয়েছে, অল্প কিছু মানুষ এই কাজগুলো করেছে। তো সার্বিকভাবে যেটা হয়েছে যে জনগণের বদনাম হয়েছে, যে আমরা সুনাগরিক নই সেরকম একটা কিন্তু কথাবার্তা চলে এসছে। এবং সরকারও প্রথম দিকে কিছুটা শিথিল ছিল, সরকার জনগণের উপর আস্থা রাখতে চেয়েছে, কিন্তু ফাইনালি যেটা হয়েছে যে আসলে তো আমাদের কিন্তু অনেক ভর্তুকি দিতে হচ্ছে, এই সরকার তো আর পারছে না এখন। আবার অন্যদিকে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আইএমএফের সাথে যে আমাদের যে ঋণ চুক্তি, তো সেইটার কিস্তিটা তো ছাড় হচ্ছে না। তার কারণ এই যে নতুন যে সরকার, তারা এই জ্বালানি বিদ্যুৎ খাতের যে এখানে ভর্তুকি রয়েছে সেটা তো প্রত্যাহার চায় আইএমএফ, এবং তারা পরিষ্কার করে এটা বলে দিয়েছে। তো এখন যেহেতু এই যে মিটিংটা হচ্ছিল আইএমএফের, তো গত শনিবারই মিটিং শেষ করে অর্থমন্ত্রী এসে বললেন যে আইএমএফ এর অ্যাকচুয়ালি কোনো আপনি যেটা বললেন যে ভর্তুকি ছাড়ের জন্য হয়তো এটা একটা কারণ হতে পারে যে আমি দামটা বাড়িয়ে সেটা অ্যাডজাস্ট করব, কিন্তু বললো আইএমএফ এর সাথে এর কোনো সম্পর্ক আসলে নেই। আইএমএফ তো আগেই বলে দিয়েছে, এবং আইএমএফ এর যে প্রতিনিধি দল যারা বিভিন্ন সময় এসেছেন তারা তাদের পরিষ্কার কথা যে এই ভর্তুকি প্রত্যাহার করতে হবে এই পুরো জ্বালানি বিদ্যুৎ খাত থেকে। তো এটা তাদের আগেরই রিকোয়ারমেন্ট এবং এগুলো আমাদের আলোচনার মধ্যে ছিল। তো সুতরাং এখন না বলে ওটা তো আছেই টেবিলে, তো সুতরাং ওইটা একটা কারণ হয়ে থাকতে পারে, হ্যাঁ, যেটা আমার কাছে মনে হয়েছে। সৌরভ ভাই, আপনার কাছে আজকের তো দ্বিতীয় বৈঠক যেটা হওয়ার কথা ছিল, যদিও আমেরিকার প্রতিনিধি দল জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানের পথে রয়েছে, কিন্তু তেহরান কিন্তু নাকচ করে দিয়েছে তাদের যে জাহাজটি আজকে আটক করা হয়েছিল। আসলে কি দ্বিতীয় বৈঠকে হওয়ার সম্ভাবনা দেখছেন, নাকি তেহরান তার আগের অবস্থায়? না, সেই সম্ভাবনা দেখা, আপনাকে ধন্যবাদ এবং মাহফুজ ভাইকে শুভেচ্ছা। এই সম্ভাবনা দেখার আগে যে বিষয়টি হলো যে একটি অন্যায় যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। সেটি প্রায় 2 মাস হতে যাচ্ছে, এবং যুদ্ধেরও নিয়মকানুন আছে যে বেসামরিক স্থাপনা, বেসামরিক স্কুল, কলেজ, তারপর সেতু, এসবের উপর হামলা করার নিয়ম নেই, মানে করতে পারে না। যুদ্ধ হচ্ছে সামরিক স্থাপনা অথবা তার যদি কোনো বিশেষ লক্ষ্যবস্তু থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র নির্বিচারে কিন্তু এটা করেছে। তাদের বিমান বাহিনী প্রায় ধ্বংস করে দিয়েছে, এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল ভেবেছিল যে এটা 15 দিনের মধ্যে ইরানকে একেবারে কী বলে, মানে একেবারে নিঃশেষ করে দেবে, মানে তাকে পর্যদস্ত করে দেবে, বিধ্বস্ত করে দেবে, কিন্তু সেটা পারেনি। না পারায়, এবং বিশ্বব্যাপীও কিন্তু এক ধরনের এতদিন যুক্তরাষ্ট্রের যারা ঐতিহ্যগতভাবে বা বেশ পুরানো মিত্র, বন্ধু, যে কোনো যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেয়, এবারে কিন্তু তা দেয়নি। ইউরোপ দেয়নি, এমনকি কানাডা, অস্ট্রেলিয়াও দেয়নি। সুতরাং ডোনাল্ড ট্রাম্প একঘরে হয়ে পড়েছে। এমনকি মার্কিন প্রশাসন হয়তো তার নিয়ন্ত্রণে, কিন্তু কংগ্রেসে ডেমোক্রেটিক দলের যারা সদস্য, সিনেটের যারা সদস্য, তারা কিন্তু ইতিমধ্যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। এমনকি ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি কমিশন গঠন করার কথা বলেছে, কারণ ওদের সংবিধানে আছে যদি মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের যদি অনাস্থা থাকে তাহলে এই বিল আনতে পারে, মানে প্রস্তাব। এখন ওই প্রস্তাব আনলেও এটা পাস হবে না, কারণ কংগ্রেস এবং সিনেট দুই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের দল, যে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু একটা জনমত তৈরি হয়েছে। একদিন তো দেখলাম আমরা যে 80 লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে, কিন্তু আরও বেশি নামা উচিত। আর দেখুন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন। এটাই বললেন যে আমরা একেবারে দ্বার প্রান্তে এসেছি, আর ইরানের সাথে চুক্তি হবেই, মোটামুটি সমঝোতা হয়ে গেছে। এই বুধবারের মধ্যে এটা সুরা হয়ে আছে। হ্যাঁ, এখন কি কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প প্রথম দিকে যেভাবে ভাবছে যে ইরানকে পরাজিত করবে, ইরানকে নথি স্বীকার করাবে, সেটি কিন্তু পারছে না। এবং আমি তো মনে করি যে এই ইরান যে অবস্থান নিয়েছে, তারা কি আক্রান্ত, তাদের তো ধ্বংস করে দিয়েছে, তাদের নৌবাহিনী প্রায় ধ্বংস, ইউরেনিয়াম রাখতে পারবে না,
এই ধরনের শর্ত আরোপ করেছে, তার তো আর বিকল্প নেই। তার যেটা বিকল্প আছে সেই অস্ত্র কিন্তু ব্যবহার করেছে হরমুজ প্রণালী। কারণ হরমুজ প্রণালী অন্য দিক থেকে অনেকেই হয়তো এটি অবহেলা করতো বা অগ্রাহ্য করতো। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইউরোপ এবং এশিয়ার এই অঞ্চলের কোনো দেশে কিন্তু স্বস্তিতে নেই, এবং বাংলাদেশের একটা জাহাজ আসতে দেয়নি। ভারতের কিছু জাহাজ প্রথমে এসছে, পরে আবার তারও আটকে পড়েছে। না, ভারতের জাহাজের উপর তো হামলা হয়েছে এবং রাষ্ট্রদূতকে তলব করেছে, আর এখন তো সব বন্ধ। ইরান তার শেষ অস্ত্রটা ব্যবহার করেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি করবে, ডোনাল্ড ট্রাম্প কি করবে, এটা কিন্তু আবার লেবানন নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যেও একটা বিরোধ রয়েছে। এবং লেবাননের যুদ্ধ না হওয়া পর্যন্ত তারা আলোচনায় বসবে না, প্রথম দিকে এই কথা বলেছে ইরান। এবং ইরান তিনটি দফা দিয়েছে। জি, এক হচ্ছে যে অবরোধ তুলে নিতে হবে, হরমুজে তার নিয়ন্ত্রণ থাকতে হবে, এবং মানে ইরানের যে কর্মসূচি, বিশেষ করে ইউরেনিয়াম যে কর্মসূচি, সেটি অন্যায় দাবি করা যাবে না যে এটি ধ্বংস করতে হবে, কারণ এটা তার সার্বভৌমত্ব, এটা তার রাষ্ট্রীয় অধিকার। সেই অধিকারকে তো আরেকটি রাষ্ট্র বলতে পারে না যে তুমি এই কর্মসূচি করো না। হ্যাঁ, এবং ইরান তো বলেছে যে তারা অস্ত্র বানাচ্ছে না, পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু আমেরিকা নারাজ। আমেরিকা হচ্ছে তাই কর্মসূচি করবে না, এবং তারা প্রায় বলছিল যে 20 বছর তাদের স্থগিত রাখার ওদের প্রস্তাবে আছে। যুক্তরাষ্ট্র যে 15 দফা প্রস্তাব দিয়েছে সেখানে কিন্তু এটা আছে। এখন হচ্ছে যে যুক্তরাষ্ট্র আগের জায়গায় যেতে পারবে না, যে এই আলোচনা হলো না, ইরান রাজি হলো না, আবার ধ্বংস চালাবে, পুরোটা অবরোধ করবে, এটি পারবে না। কারণ তারা তো ইরান কিন্তু তার শক্তি দেখিয়েছে। যত মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি ছিল, সব মার্কিন ঘাঁটির উপর হামলা করেছে। লোকবল ক্ষয় হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে। সুতরাং ওই পর্যায়ে তারা পারবে বলে মনে হয় না। তবে একটা হতে পারে যে ইউক্রেনের মতো, ইউক্রেনের যুদ্ধ চলছে 4 বছর ধরে, কিন্তু আবার সেখানে স্বাভাবিক জনজীবনের স্বাভাবিক জীবনযাত্রাও চলছে। তো এটা কি হবে? এবং ইতিমধ্যে তো পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব তাদেরও একটা ভূমিকা নিয়েছে। ইরান, চীন এবং রাশিয়া প্রকাশ্যে না আসলেও চীন প্রকাশ্যে এসেছে, এবং তারা শান্তি আলোচনার কথা বলছে। কারণ হরমুজ বন্ধ থাকলে চীন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এশিয়া এবং ইউরোপের সবচেয়ে বেশি। আশা করি। আচ্ছা, এখন যে এটার বাংলাদেশে যে অভিঘাত, তো ভাই বললেন যে অবশ্যই এই যে তেলের দাম বাড়ানো নিয়ে যে প্রশ্ন করলেন, সেখানে সরকার আসছে 2 মাস হলো মাত্র। তো সরকার কি করবে, কোনটা করলে জনগণ ক্ষুব্ধ হবে? এখন মানুষের মনোভাবটা কি? মানুষ বলছে যে তেলের দাম বাড়ো, কিন্তু আমরা তেলটা যাতে পাই। কারণ একজন বাইক চালক যদি 6 ঘন্টা ওখানে বসে থাকে, তার জীবন চলবে কী করে? এবং অন্য গাড়ি, সব বাহন তো আছেই। আর শুধু এটা পরিবহন না, এর ধাক্কা পড়বে শিল্পে, এর ধাক্কা পড়বে জনজীবনে, এর ধাক্কা পড়বে কৃষিতে। এবং কৃষি আমাদের যে বাঁচিয়ে রেখেছে কৃষি, তৈরি পোশাকের তো আবার এর পিছনে যে যত কাঁচামাল দিতে হয়, যত যন্ত্রপাতি দিতে হয়, সেটা তো আবার আমদানি করতে হয়। কিন্তু কৃষিটাই হচ্ছে নিজস্ব, আর প্রবাসী শ্রমিক। তো এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, প্রবাসী শ্রমিকদের কিছুদিন ধরে পড়েছে, ইতিমধ্যে পড়েছে। এবং আজকেই তো পত্রিকায় দেখলাম যে মালয়েশিয়ার শ্রম বাজার প্রায় বন্ধের পথে। তা অনেকগুলো, বাংলাদেশ কিন্তু চতুর্মুখী সংকটে। আবার জানি না যে প্রথম যে বিবৃতিটা দিয়েছিলেন, খুবই অন্যায় বিবৃতি, এবং যুক্তরাষ্ট্রকে বাঁচানোর বিবৃতি দিয়েছে। উভয় পক্ষকে যুদ্ধ থেকে সরে আসার কথা এবং নিন্দা জানিয়েছে। তা আক্রান্তকেও নিন্দা জানিয়েছে, এবং যে আক্রমণ করেছে তারও নিন্দা জানিয়েছে। তাহলে তো সেটা আক্রমণকারীর পক্ষেই গেল। এবং সর্বশেষ দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ইরানের একজন প্রতিনিধিকে বলছেন যে যাতে বাংলাদেশের জাহাজ ছেড়ে দেওয়া হয়। এখন ওখান থেকে তো কোনো জাহাজই আসছে না।
হ্যাঁ, যদি আসে, এবং তারা নাকি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে ইরান যে বাংলাদেশের জাহাজ যাতে ছেড়ে দেওয়া হয়, কারণ 6টি দেশের উপর যে তারা নিষেধাজ্ঞা তুলেছিল তার মধ্যে বাংলাদেশ আছে। কিন্তু বাংলাদেশের এখন কূটনৈতিকভাবে যতটা জোরালো অবস্থান নেওয়ার কথা ছিল, যতটা বাস্তববাদী, সেটা কি বাংলাদেশ নিতে পারছে? বা আমরা তো আসলে বাংলাদেশ এই এখন বোঝা যাচ্ছে বিশ্ব পরিসরে যখন কোনো সংকট আসে বাংলাদেশকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা আমরা এই কি বলে, সেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও বলি, ইরানের ক্ষেত্রেও বলি, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলো, মধ্যপ্রাচ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করে যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশকে দয়া করছে। তাই বাংলাদেশকে যে খুব সম্মানের সময়ের চোখে দেখছে তা তো না, আমরা ওই অবস্থা তৈরি করতে পারিনি। আর যতই আমরা অপছন্দ করি, দেখুন পাকিস্তান আমরা বলি যে মাহফুজ ভাই ভালো বলতে পারবেন, তারা অর্থনীতি কতটা মানে যে বিপর্যয় ছিল তা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে, মূল্যস্ফীতিও অনেক কাটিয়ে উঠেছে। এবং এই ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্ষেত্রে ভূ রাজনীতিতে তার একটা অবস্থান তৈরি করেছে, এবং যেটা অনেকে বলেন ভারতের চেয়েও তার একজন শক্তিশালী অবস্থানে, কারণ যুক্তরাষ্ট্র তার উপর নির্ভর করছে। এখানে একটা কারণ হচ্ছে যে যেহেতু পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ, ইরান একটি মুসলিম দেশ, ইসলামী প্রজাতন্ত্র, সুতরাং আবার যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক আছে এরকম দেশ খুব বেশি নেই। সৌদি আরবের সাথে আছে, কিন্তু সৌদি আরবকে তো আবার ইরান বিশ্বাস করছে না, এমনকি তুরস্কও বিশ্বাস করে না। সেক্ষেত্রে পাকিস্তান এই ভূ রাজনৈতিক সুবিধাটা নিয়েছে। যাই হোক, যুদ্ধ কূটনৈতিক সাফল্য বলতে পারি পাকিস্তানের, কারণ তারা তো একটা অবস্থান তৈরি করতে পেরেছে, কূটনৈতিক সাফল্য বটেই। তবে একই সঙ্গে বলতে হবে তারা ইরান এবং যুক্তরাষ্ট্রকে শান্তির বৈঠকে বসিয়েছে, তার দেশে কি হচ্ছে, তার দেশের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে তিলে তিলে হত্যা করা হচ্ছে বলতে পারে। সুতরাং আমাদের রাষ্ট্রগুলো তো যতই যা বলুক, এটা তো গণতান্ত্রিকভাবে চলে না। ওই নির্বাচন সুষ্ঠু হলে তো ইমরান খানের দল জয়ী হতো, এমনকি তার দলীয়ভাবে নির্বাচন করতে পারেনি, তারপরও একক সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিল ওই দলের সমর্থকদের। ডক্টর মাহফুজ কবির, যেহেতু জ্বালানি তেলের সংকট নিয়ে কথা বলছি, জ্বালানি তেলের ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে সরবরাহ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে সংকট কিছুটা কমে যাবে, যেটা সরকারের পক্ষ থেকে গত শনিবার বলা হলো, এবং জ্বালানি তেলের দাম বাড়ানো হলো আজকে 2 দিন। কিন্তু ঢাকা সহ সারা দেশের যে পেট্রোল পাম্পগুলোতে যে লাইন ছিল, যে ক্রাইসিসের কথা আমরা আবার বলছিলাম, যে জনদুর্ভোগ ছিল, সেটার কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়ছে না। তাহলে এটা কি সময় সাপেক্ষ নাকি এরকমই চলবে? দাম বাড়ানো হলো, সরবরাহ বাড়ানো হলো, কিন্তু একই ভোগান্তি কিন্তু জনগণ ভোগ করছে। আসলে এই যে জ্বালানি তেলের দামটা কিন্তু এই হঠাৎ করে শনিবারে বাড়েনি, এর আগে কিন্তু 2টো ক্যাটাগরির দাম বাড়ানো হয়েছে। একটা হলো যে জেট ফুয়েলের দাম এবং একই সঙ্গে ফার্নেস অয়েলের দাম। কিন্তু মূল যে 4টা ক্যাটাগরি, যেখানে যেটা ডিজেল, পেট্রোল, অকটেন, তো এগুলোর দাম বা কেরোসিন, এই 4টার দামটা বেড়ে গেল। এবং সেটা যদি বাড়ানোর হারটা দেখেন তাহলে কিন্তু 2022 সালে যেটা হয়েছিল প্রায় দ্বিগুণ হয়েছিল, এবার কিন্তু খুবই সামান্য বাড়ানো হয়েছে। এবং এতে আসলে এটা জাস্ট টোকেন একটা যেটা গ্রোথ হলো। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে জনগণের ভিড় কমানো। তবে আমি যেটা সবসময় বলি যে আসলে এই প্রোডাক্টটা হচ্ছে প্রাইসিং ইলাস্টিক, মানে আপনি দাম বাড়ালেও আসলে ব্যবহারটা কমবে না। এখন যেটা সরকারের টেকনিক সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনি আমরা সবাই শুনেছি, ইনফ্যাক্ট মিনিস্টারের কাছ থেকে বা সংসদে এটা কথা উঠেছে যে মজুদ আছে আমাদের। কেন আছে? কারণ হচ্ছে যে সরকার কিন্তু মরিয়া হয়ে বিভিন্ন জায়গা থেকে দাম যাই হোক না কেন সংগ্রহ করেছে, কিন্তু তারা আসলে চিন্তার মধ্যে ছিল যে ঠিক আছে, সমস্যার যদি কিছুটা সমাধান হয় আসলে মধ্যপ্রাচ্যে, তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে তেল আসলে তখন হচ্ছে দাম বাড়ানোর চাপ নিতে হবে। তো তার কারণ সরকার তো আসলে জনগণের জন্য একটু কাজ করতে চায়, এটা একটা দুর্যোগের সময় আসলে জনগণের পাশে থেকে আসলে দাম না বাড়িয়ে যদি এটা চালানো যায় তাহলে সেটা করতে চেয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে না, পরিস্থিতি জটিল মধ্যপ্রাচ্যে, তো এত সহজে হয়তো সমস্যার সমাধান হবে না। এমনকি আজকেও যদি থেমে যায় যুদ্ধ সব কিছু এবং শান্তি চুক্তি তো হয়ে যায়, তারপরে অন্তত 1 মাস লাগবে সব কিছু হতে, মানে মিনিমাম, তার চাইতে বেশিও লাগতে পারে সব কিছু ঠিকঠাক হতে। তো এই সময়টা তো লাগবে, এই সময়টা তো কোথায় আমাদের হাতে। তো এই কারণেই সরকার যেটা কাজ করেছে সেগুলো 6 মাসের জন্য তারা কিন্তু ক্রয় পরিকল্পনা তৈরি করেছে, এবং এর মধ্যেই অনেকগুলো জাহাজ আসছে বা যে সমস্ত এলসি এগুলো করা হচ্ছে। এবং রাশিয়া যেটা করেছে আর কি, যে রাশিয়ার জন্য যে 60 দিনের যে একটা মানে এটা অ্যালাউ করা হয়েছে,
তো সেটা যদি আমরা থার্ড কান্ট্রি দিয়ে নিয়ে আসি, যেমন ভারতে কিন্তু অনেকগুলো পরিশোধনাগার আছে, তো সেখানে রাশিয়ার তেল পরিশোধন হচ্ছে, তো এটা দিয়ে কিন্তু সহজে আমরা নিয়ে আসতে পারি এই তেলটা। এবং এই স্ট্র্যাটেজিক রিজার্ভারের কথা আমি নিজে এবং আমরা আরও অনেকেই প্রায় 20 বছর ধরে বলছিলাম। এই এক্ষণে কিন্তু এই যে দুর্যোগটা সে দেখিয়ে গেল যে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ দরকার, এবং সরকার খুব সুন্দর একটা চিন্তা করছে যে এর যদি 6 মাসের একটা তেলের রিজার্ভ তৈরি করতে পারে, 17 লাখ টনের মতো আর কি আমাদের লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না যে আগামীতে দাম বাড়লো না কমলো, কোথায় কিছু আছে কি নেই। তো সেটা একটা বিষয়। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন যে এখন এই পেট্রোল পাম্পের কি হলো, সরকার কিন্তু ইতিমধ্যেই আমার ধারণা যে তারা কিন্তু তেল সরবরাহ করা শুরু করেছে পেট্রোল পাম্পগুলোতে, যার ফলে এর মধ্যে আমরা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি যে ভিড় কিছুটা কমেছে, মানে একেবারে ড্রাস্টিক্যালি কমে যায়নি, এটা তো সম্ভব নয়, হ্যাঁ তাই না? তো কিছুটা কমছে, এবং আমার ধারণা যে আস্তে আস্তে আরও কিছুটা হয়তো কমবে। এটা কিন্তু এই যে তেলের দাম অল্প কিছু করে বাড়লো যে 15 থেকে 20 টাকা, এটার কারণে কিন্তু নয়, বরং এটা আসলে সরকারের একটু মিটিগেশন মেজার, যে ঠিক আছে এখান থেকে কিছু টাকা আসবে, সেটা দিয়ে আমাদের খরচ বা ক্ষতি কিছুটা পোষানো যাবে, কিন্তু একটা সিগন্যাল দেওয়া হলো যে না আমরা আর পারছি না, হ্যাঁ। এবং একই সঙ্গে যে এই আমাদের যে মজুদটা রয়েছে এখন, সেখান থেকে একটু বাড়িয়ে দিয়ে পরিস্থিতি এটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কিছুটা উন্নতি যদি করা যায়, তাহলে সেটার একটা চেষ্টা হচ্ছে। তবে আপনি যথার্থ বলেছেন যে জনদুর্ভোগ তো আসলে সেরকমভাবে কমছে না। সেটাই, কিন্তু সরকার কিন্তু বারবার বলছিল যে যদি আমরা তেলের সরবরাহ বাড়িয়ে দিই, দাম বৃদ্ধি করি, জনদুর্ভোগ কমে যাবে। সেগুলো 2 দিন হয়ে গেল। যে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করছেন যে আরও 7 দিন গেলেও এটা আসলে এই সরবরাহ বাড়বে এবং দাম বাড়ানোর জন্য আগের মতো আমরা সেই পেট্রোল পাম্পের লাইন ছাড়া তেল নিতে পারবো? এটা কি সম্ভব হবে? না, এটা এত সহজে হবে না, এত সহজে হবে না। তবে মানুষের যে ওয়েটিং টাইম সেটা কমে আসবে। ইতিমধ্যে হয়তো 5 ঘন্টাটা 3 ঘন্টা হয়ে গেছে, এবং এটা আস্তে আস্তে আরও কিছুটা কমবে, কিন্তু হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা এরকম হবে, কিন্তু এই সিরিয়ালটা থাকবে, যেটা আমার কাছে মনে হয়। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমাদের খুব দ্রুত যে অল্টারনেটিভ সোর্স সেগুলো থেকে তো নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে মজুদ থাকলেও তো এটা শেষ হয়ে যায় এক সময়, তাই না? যে ধনীর ধনও তো যদি ব্যবহার করতেই থাকি, আমরা নতুন করে যদি সোর্সিং না করি, তাহলে তো এটা হবে না, টিকবে না। এখন আসলে সমস্যাটা কোথায় আমাদের, যেটা হচ্ছে যে আমরা সবচাইতে ভয় পাচ্ছি যে মানে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি সেটা আরও খারাপ হয়ে যায় কিনা। মূল্যস্ফীতির উপর তো একটু প্রভাব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহনের ভাড়া বেড়ে গেছে, মালিক পক্ষের সাথে কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো অনেক বিষয় আছে। তার মানে হলো যে ভোগান্তি শুধু একদিকে নয়, বিভিন্ন ফ্রন্টে কিন্তু আমাদের ভোগান্তি ইতিমধ্যে শুরু হয়ে গেল, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাকিস্তানে যেটা করা হয়েছে যে ওভারনাইট সেটা দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ডিজেলের দাম মানে হাই অকটেন এটা নিষেধ করে দেওয়া হয়েছে, যেটা বিক্রি করা যাবে না। এমনকি উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা তাদের জন্যও নয়। তো সেগুলো হয়েছে। বাংলাদেশে তো লিবারেল ছিল, সরকার চেষ্টা করেছে যে ম্যানেজ করতে, কিন্তু এখন যে যতটুকু আছে মজুদ সেটা দিয়ে পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হলে তাহলে হয়তো কিছুটা যদি মানে দুর্ভোগ কমে তো সেটা হবে। কিন্তু একটা বড় সমস্যা কিন্তু আমরা খেয়াল করছি না। ঢাকা শহরে বসে আমরা দেখছি যে বিদ্যুৎ যাচ্ছে না, কিন্তু আপনি যান ঢাকার বাইরে 10 ঘন্টা 12 ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। এবং এই যে গ্রামে গঞ্জে যে লক্ষ লক্ষ যে এসএমই, এখানে যে কুটির শিল্প, সেটা কিন্তু এই বিদ্যুতে চলে এত বছর ধরে। তো এখন এখানে যে আমরা দিতে পারছি না, এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে, তো কী অবস্থা হচ্ছে আমাদের, যে কী কষ্ট মানুষের। তো এবং শিল্প কারখানায় যদি উৎপাদন না হয়, এবং এখন আরেকটা যেটা ভয় পাচ্ছি সেটা হলো যে অনেক গরম কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু বিদ্যুতের ব্যবহার বাড়বে, এবং বিদ্যুতের এবং এই মুহূর্তেই কনজাম্পশন বেড়ে যায় সবচেয়ে মধ্যে। হ্যাঁ, এখন এখানে তো গ্যাস লাগবে বিদ্যুৎ উৎপাদন করতে, ফার্নেস অয়েল লাগবে, ফার্নেস অয়েলের দাম এর আগেই বাড়ানো হয়েছে, মানে এই দফার আগেই। তো তার মানে হচ্ছে যে বিদ্যুতের দাম কিন্তু বাড়ছে। আর একটা কাজ যেটা হয়েছে একটু নীরবে হয়েছে, সেটা হলো যে এই দামটা যে বাড়ানো হয়েছে আমরা কিন্তু খেয়ালই করিনি যে আমরা কিন্তু ভায়োলেট করলাম রুলস। এটাই বলতে চাচ্ছিলাম, কারণ একটা পাবলিক হিয়ারিং এর একটা এডিশন আমরা গত সরকারের আমলে এবং ইন্টারিম গভর্নমেন্টেও দেখেছি, একটা হিয়ারিং এর মাধ্যমে দাম বৃদ্ধি করা হয়। এবার তো কোনো হিয়ারিং হলো না, এভাবে কি দাম বৃদ্ধি মানে ক্রাইসিস পিরিয়ড বলতে কি সরকার এটা করেছে? এখন আসলে আমাদের যদি এই যে কমিশন যেটা আর কি, হ্যাঁ, এনার্জি রেগুলেটরি কমিশন, সেটা যদি থাকে এবং তার আইন অনুযায়ী তো বলা আছে যে একটা গণশুনানি করতে হবে দাম বাড়ানোর ক্ষেত্রে, দাম কমানোর ক্ষেত্রে এটা খুব একটা বাধ্যবাধকতা নেই। তো এটা তো আমরা বাইপাস করলাম, হ্যাঁ। এখন এইটা কিন্তু কিন্তু বাইপাস করার কারণে আইনের লঙ্ঘন হলো। সমস্যা হচ্ছে কি যে একবার যদি লঙ্ঘনের সংস্কৃতি শুরু হয়, সেটা কিন্তু বারবার চলবে। দাম যতটুকু বাড়ানো হয়েছে সেটা যৌক্তিক কি অযৌক্তিক আমরা জনগণের কাছ থেকে একটু শুনে নিতাম,
তার কারণ মানুষের মধ্যে তো এক ধরনের ধারণা রয়েই গেছে যে না ঠিক আছে দাম বাড়াবে। স্বাভাবিকভাবে জনগণ বিভিন্ন আমরা পত্রিকায় দেখেছি, নিউজেও দেখেছি, বলছে যে 1 লাফে এত টাকা বাড়ানো হলো কেন। যদি আপনি বললেন যে খুব একটা বাড়ানো হয়নি, কিন্তু জনগণ কিন্তু এটাকে বেশিভাবেই দিচ্ছে যে 15 টাকা 20 টাকা কেন 5 টাকা 10 টাকা বা স্ল্যাব ওয়াইজ বাড়ানো হলো না, সেটা কিন্তু জনগণের কাছ থেকে আসছে না। 5 টাকা 10 টাকা হলে কিন্তু সেটা আসলে বৃদ্ধি হয় না, বলা যায় না যে এটা বেড়ে গেছে। ওই তখন দেখা যায় যে বারবার বাড়াতে হচ্ছে। এখন সরকার যদি কমিট করে যে ঠিক আছে আর 1 মাসে বাড়বে না, 2 মাসে বাড়বে না, যদি পরিস্থিতি ভালো হয় কমে যাবে দাম, তো সেটা একটা হয়তো ঘোষণা আসতে পারে, তাহলে সেক্ষেত্রে জনগণের মধ্যেও একটা স্বস্তি হয়তো আসতে পারে। কিন্তু মানে কেন মানুষ এত বেশি মনে করছে যে বাড়ছে 15 টাকা 20 টাকা, কারণ হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মানুষের হাতে কাজ নেই। হ্যাঁ, এর মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ মানুষ চলে যাবে গ্রামে, এই যারা বাইকার তাদের পেশা ছেড়ে দিবেন। তো এরকম করে তখন কিন্তু একটা বড় বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। এত কষ্ট করে ধৈর্য ধরে 10 ঘন্টা 12 ঘন্টা করে থেকে তারা কিন্তু এই তেল সংগ্রহ করছেন এবং মানুষকে পরিবহন সেবা দিচ্ছেন। তো তাহলে কী অবস্থাটা দাঁড়াতো যদি তারা চলে যেতেন। তো এগুলো কিন্তু আমরা ভাবছি না। আর এই সময়টাতে মানুষের কিন্তু ধৈর্যের পরীক্ষাটা হয়ে গেল যে আমরা যে কত ধৈর্য ধরতে পারি এবং কষ্ট করে হলেও কিন্তু মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের একটা জাতি হিসেবে যে আমাদের একটা সুনাম, সেটা কিন্তু আমরা দেখলাম আর কি যেটা হচ্ছে। তো সব মিলে আমি মনে করি যে সরকার বাধ্য হয়ে করেছে, এই দাম বাড়িয়েছে, কিন্তু এই গণশুনানিটা হলে ভালো হতো। মানে তখন আমরা আইনটাকে হয়তো মান্য করছি সেটা হয়তো আমরা দেখতে পেতাম। এইটা একটা চিন্তার বিষয়। আর একটা বড় চিন্তা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই এসএমইগুলো তো লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি করছে গ্রামে গঞ্জে, যে মানুষের কর্মসংস্থানের জায়গা, আত্মকর্মসংস্থান হচ্ছে, পুরো যে ভ্যালু চেইন এখানে এসএমইগুলোই কিন্তু আমাদের বড় শিল্পের যে কাঁচামালের যোগান দেয়, মানে ইন্টারমিডিয়েট গুলো এগুলো যোগান দিচ্ছে দেশীয় যে শিল্পগুলা। তো সেগুলোতে কিন্তু একটা চাপ তৈরি হয়ে গেল এই যে বিদ্যুতের যে ঘাটতিটার কারণে। তো এবং বিদ্যুতের দামও বেড়ে যদি যায়, মানে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু তেলের দাম, জ্বালানি তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দামও হয়তো বাড়বে। সব মিলিয়ে একটা বড় রকমের বিভিন্ন ফ্রন্টে কিন্তু এখন আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম আর কি, এই সাইকেলের মধ্যে, এবং সেটা গিয়ে কোথায় দাঁড়ায় সেটা একটা চিন্তার বিষয়। আর ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের দেশে তো এই সুযোগ সন্ধানে কিছু আছে যে সমস্যার জন্য তারা অপেক্ষা করেন। হ্যাঁ, যে বিপদ কখন হবে তখন আমি মুনাফা করবো কিভাবে একটু দেখেন। আচ্ছা, এই আমাদের যে ভোজ্য তেল সেটা কি এই হরমুজ দিয়ে আসে? মধ্যপ্রাচ্যের কোনো দেশে কিন্তু আমাদের ভোজ্য তেল হয় না, সেটা আসে মালয়েশিয়া থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আসছে। হ্যাঁ, তো সেইখান থেকে এই এখন কিন্তু বাজারে কিন্তু ভোজ্য তেল নেই, উধাও হয়ে গেছে ক্যানগুলো। তাহলে এটা কেন হলো? তাই না? এই ধরনের পিকুলারিটি আছে এবং আমার ধারণা যে এই যে মূল্যস্ফীতির এটা একটা বড় সুযোগ নেবে আমাদের যে বাজারে সিন্ডিকেট করেন তারা। তো এই জায়গাতে আমি মনে করি যে সরকারের এখনই আসলে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। সৌরভ ভাই, যে বিষয়টি উনি বললেন যে সরকারের শুধু জ্বালানি সংকট না, সামনে যে দিনগুলো আসছে মূল্যস্ফীতি সহ অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, বিদ্যুতের দামও বাড়ানোর প্রয়োজন হতে পারে। সরকারের সেক্ষেত্রে কি এখন পলিসি থাকতে পারে জনগণকে জনবান্ধব কিছু কার্যক্রম দিয়ে জনগণকে আরও সম্পৃক্ত করে রাখা, তার যে পলিসিগুলো আছে জনগণের সমর্থন আদায়ের জন্য? কারণ সরকারের বয়সও তো খুব কম, সরকারের বয়স তো 2 মাস হলো, তাই 2 মাসে সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণ করা যায় না এত কম সময়ে। সরকারের যাত্রাটা তো ভালোই ছিল, যেসব গণমুখী গণবান্ধব কর্মসূচি নিয়েছিল সেগুলো যদি সফল হতে পারে, তবে এই সরকারের মধ্যে একটা জনতুষ্টির লক্ষণ বা জনতুষ্টির প্রবণতা আছে। অর্থাৎ এই যে ভালো বলতে পারবেন যে আপনার 37,000 পরিবারকে আপনি ফ্যামিলি কার্ড দিলেন, 22,000 পরিবারকে কৃষক কার্ড দিলেন, তাতে সারা বাংলাদেশের যে সংখ্যা এটা এই তুলনায় এটা তো একেবারেই নগণ্য। আপনি যদি সবাইকে দিতে পারতেন, অর্থাৎ 1 কোটি পরিবারকে যদি ফ্যামিলি কার্ড দিতে পারতেন, তখন বলা যেত যে আমরা এই মানে গণমানুষের বা গরিব মানুষের ভাগ্য উন্নয়নে বা তাদের আর্থিক অবস্থার বা তাদেরকে কিছুটা সাশ্রয় করে দিচ্ছি। এখন এই 37,000 আপনি বাছাই করলেন কি করে? বাছাই করলেন এই দৈব চয়ন, বা অমুক জেলার অমুক উপজেলা, অমুক জেলার অমুক উপজেলা, ওই উপজেলার আবার কোন ইউনিয়ন এভাবে করা হয়েছে। তাহলে এর বাইরের লোকগুলো কি করবে? আপনি তো তাহলে আপনাকে ভোট দিল 12 কোটি মানুষ, আর আপনি এমন একটা কর্মসূচি নিলেন যার উপকার পাবে 50,000 মানুষ। তাহলে তাদের এই 11.5 কোটি মানুষকে তো বঞ্চিত করলেন। কিন্তু এটা তো সময় সাপেক্ষ। না, সময় সাপেক্ষ। তাহলে এমন কর্মসূচি নিতে হবে যেটা
আমাদের তো এই আমেরিকা কার্ড ছিল না, সেখানে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটাই করা। এখন যে সরকার কিছুটা হচ্ছে কি, আমরা বাইরের তত্ত্বগত জ্ঞান দিয়ে অনেক সময় বিচার করি। আর প্রথমত হচ্ছে যে ফ্যামিলি কার্ড একটা খুব ভালো ধারণা। এখন এটা কিভাবে বাছাই করবেন, কাকে বাছাই করবেন, কোন রিপোর্টের ভিত্তিতে বাছাই করবেন? এখন বিএসএস এর রিপোর্টকেও তো অনেকে মনে করে যে এটা যথার্থ না, যে এটা আওয়ামী লীগ মানে সব কিছুই বাড়িয়ে দেখানো হয়েছে, বেশি আয় দেখানো হয়েছে, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এর মধ্যে এই সরকারের যেটা, এরপর আসি যে সরকার একটা কর্মসূচি নিয়েছে, সেটা হয়তো এই জ্বালানি সংকট না হলে বা ইরান যুক্তরাষ্ট্র সংকট না হলে এক ধরনের সরকার এই মানুষ থাকতো, অন্তত অসন্তুষ্ট হতো না। কিন্তু এখন যখন তার কর্মসংস্থান চলে যাচ্ছে, যেটুক ছিল, অন্তর্বর্তী সরকার বলছিল যে আওয়ামী লীগ অর্থনীতি ধ্বংস করে গেছে, আমরা পুনর্গঠন করব। এই সরকারের সাথে বলছে যে না, এই সরকারে 18 মাসেও কোনো পুনর্গঠন হয়নি, সব খাতে বিধ্বস্ত অবস্থা। বিশেষ করে বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ গত 20 বছরের মধ্যে বোধহয় সর্বনিম্ন। তাহলে আপনি কিভাবে আপনি করবেন? আপনি যদি কর্মসংস্থান না দেন, কর্মসংস্থান না হলে তো আপনার অর্থনীতি এগোবে না। আর কর্মসংস্থান হওয়ার জন্য এই জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ থাকতে হবে। বিদ্যুৎ সংকট, কৃষক যদি সার না পায়, সেচ না পায়, তাহলে মানে বাংলাদেশ অর্থনীতি কিভাবে সচল থাকবে? আর রপ্তানির কথা ধরলাম যে আমরা তৈরি পোশাক শিল্পে যে রপ্তানি আছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যে একটা অসম চুক্তি করা হয়েছে, একটা অধীনতামূলক চুক্তি, যে যুক্তরাষ্ট্র যা বলবে সেটাই। আমার তো মনে হয় যে ইরানের সঙ্গে যে চুক্তি হবে তার চেয়ে আমাদের চুক্তিটা খারাপ হয়েছে। এখন তো বলে লাভ নাই, কারণ ওই চুক্তির সাথে যারা জড়িত ছিলেন তারা এই সরকারেও আছেন। যে বিষয়টি সৌরভ ভাই বললেন যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অর্থাৎ জনবান্ধব যে প্রকল্পগুলো আছে সেগুলো ক্ষেত্রে প্রপারলি করার জন্য তো বিনিয়োগের প্রয়োজন এবং সরকারের একটা ফান্ড ম্যানেজমেন্ট দরকার হয়। তো সেটা কি এই মুহূর্তে সরকারের জন্য করা সমীচীন হবে, বা এত মেগা আকারে যদি প্রজেক্টটা চালাতে চায় এই কার্ড পলিসিগুলো? কারণ যে ক্রাইসিসগুলো এখন ফেস করছে, বিশেষ করে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, সেটা কতটুকু ফলপ্রসূ হবে? না, আসলে সরকার শুরু করতে চেয়েছিল সুন্দরভাবে, কিন্তু আসলে সরকার দায়িত্ব নেওয়ার 10 দিনের মধ্যে তো যুদ্ধ শুরু হয়ে গেল। এরপরে তো এখন জ্বালানি সংগ্রহ করাটাই সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ। এর মধ্যেও সরকার চেষ্টা চেয়েছে যে অন্তত দুটো ভালো সামাজিক নিরাপত্তা কর্মসূচি যারা তারা চালু করতে পারে। বিশেষ করে আমাদের যে অতীত অভিজ্ঞতা, যে এই ফ্যামিলি কার্ডের মতো করেই কিন্তু আমাদের একটা সিস্টেম ছিল আগে, হ্যাঁ, কিন্তু সেইখানে আমরা শুনেছি যে নানা রকমের দুর্নীতি, অনিয়ম এবং যোগ্য যারা তাদেরকে দেওয়া হচ্ছে না, অযোগ্যদের দেওয়া হচ্ছে। তো এইভাবে ইনক্লুশন এক্সক্লুশন যাকে বলে, তো এগুলো হয়েছে এবং এই সমস্যাটা হচ্ছে অনেকটা ব্যাধির মতো ছিল আর কি আমাদের। কৃষক কার্ড কিন্তু বহু আগে শুরু হয়েছিল, কিন্তু সেটাও অনেকটাই মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। যে সেটা কিন্তু যে উদ্দেশ্যে করা হয়েছিল যে আসলে যারা ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বর্গা চাষি, তাদেরকে আমরা দিব 10 টাকার কৃষক কার্ড, এগুলো হলো, কিন্তু আলটিমেটলি সেখানে অনেক অপচয় হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটা আমরা জানি। বড় যারা, মাঝারি যারা কৃষক, তারা এগুলো সুবিধা পেয়েছেন। তো আলটিমেটলি যে কোনো ধরনের আমরা যখন এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি করি, সেটা উদ্দেশ্য। যে বিষয়টা একটু ইন্টারাপ্ট করি, যেহেতু আমরা অতীত অভিজ্ঞতায় দেখেছি এটা, এ ধরনের কার্ড যদি করা হয় সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে এরকম একটা করাপশন বা দুর্নীতি থাকে। আপনারা তো এই বিষয় নিয়ে গবেষণা করছেন, গবেষণামূলক অনেকগুলো যেহেতু দেখেছেন এবং ভবিষ্যতে আপনাদের গবেষণা প্রবন্ধগুলো এগুলো কাজে লাগছে, তো যে পলিসিতে করা দরকার সরকার কেন এগুলো অ্যাডপ্ট করছে না? বা যেহেতু তাড়াহুড়ো করে করতে যদি দুর্নীতির আশ্রয় নিতে হয়, তাহলে তো এই পূর্বে যে প্রজেক্টগুলো মুখ থুবড়ে পড়েছে এটার পরিণতি তাই হবে না। এখন যেটা একটু আমি বলবো যে নভেলটি বা নতুনত্ব যেটাকে বলা হয়, তো সেখানে একটা বিষয় আছে যে তারা ভালো স্ক্রিনিং করেছে, হ্যাঁ, স্ক্রিনিং করে মাত্র শুরু করেছে তারা, মানে এই বিশেষ করে যে কৃষক কার্ড সেটা কিন্তু পাইলটিং, হ্যাঁ, আর এই ফ্যামিলি কার্ডটাও তারা প্রথম দিকে দিয়ে দেখছে যে আসলে ফলাফলটা কী দাঁড়ায়, একবারে সবাইকে নিয়ে আসছে না। এবং এটা যেটা হচ্ছে যে দৈবচন্দ্রের কথা যেটা বলা হলো, যে আসলে অনেকেই একই রকমের সামাজিক অবস্থার মধ্যে আছে, তো তাদের মধ্যে থেকে পিক করা, এবং এখানে সেলফ সিলেকশনের একটা বিষয় আছে আর কি, সেটা করা হচ্ছে প্রথমবারের মতো। তো আমি মনে করি যে সীমিত আকারে দেওয়ার পরে এরা দেখবে যে কি হয়, মানে ওই টেস্টিং করে যে আসলে সব ঠিক আছে কিনা, তো সেটা একটু সময় লাগে। আমি মনে করি যে এটা ভালো শুরু করার জন্যে
বা যে কোনো একটা ভালো কর্মসূচি যেটা সফল করার জন্য অনেক কিছু যাচাই বাছাই করতে হবে, বিবেচনা করতে হবে। না করলে যে হবে, আমরা যদি স্কেল বাড়াতে থাকি তাহলে আলটিমেটলি সেটা আনসাকসেসফুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং এখন যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি, এই সময় আমার মনে হয় না যে সরকার এটাকে বাড়াতে পারবে, এবং এটা করা হয়তো সমীচীন হবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আমাদের কিন্তু বিপুল পরিমাণে জনগোষ্ঠী ইতিমধ্যেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে গেছে, এবং এই ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এবং একই সঙ্গে যে আমাদের বিদ্যুৎ সরবরাহ সমস্যা, সব মিলিয়ে সংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি যে এখন 3 মাসের জন্য যদি আমরা একটা সীমিত একটা কর্মসূচি তৈরি করি, যে এটা আপাতত 3 মাস চলবে, তারপর এটা ফেজ আউট হয়ে যাবে, এবং সেটার জন্য আমরা যদি খাদ্য সহায়তা এবং নগদ সহায়তা সেটা একটা প্যাকেজ করতে পারি, তাহলে আর্থিক চাপ অত বেশি হবে না, কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। যদি আমরা অন্তত 50 লাখ মানুষকেও বা পরিবারকেও সুবিধাটা দিতে পারি, তাহলে অন্তত এই দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তারা কিন্তু অনেকটা স্বস্তির মধ্যে পড়বে। তার মূল্যস্ফীতি কিন্তু অনেকটা দানবের মতো আসছে এগিয়ে সামনে। এবার জ্বালানি তেলের দাম এবং এই সংকটের জন্য মূল্যস্ফীতিতে বিশাল একটা প্রভাব পড়বে, সেটাও একটা চ্যালেঞ্জ থাকবে সরকারের জন্য। যে বিষয়টি জ্বালানি তেলের বিষয়, আমাদের পরিবহন খাতে আজকে হয়তো মিটিং হয়েছে এবং তারাও পরিবহন ভাড়া বাড়াতে বলছে। দেখেন, পরিবহন জ্বালানি তেলের যেটা প্রিভিয়াসলি আমরা দেখেছি, জ্বালানি তেলের মূল্য যখন বাড়ানো হয় সেক্ষেত্রে তো পরিবহন সেক্টরের দাম বেরিয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে জ্বালানি তেল দাম কমানো প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরের সাথে সরকারের কোনো নেগোসিয়েশন হয় না বা করতে পারে না। সে বিষয়টি কি করার কোনো পরিকল্পনা বা কোনো এই ধরনের কোনো গাইডলাইন কি সরকারের জন্য থাকে না, আবার আইন বিধি নেই যে কমলেও কমাতে হবে বা বাড়লে বাড়াতে হতে পারে? না, ওইটা করাটাই সমীচীন ছিল, যে যখন কমবে তখন মানে যখন ডাউনওয়ার্ড রিভিশন হবে প্রাইসে, তখন করেসপন্ডিংলি ভাড়াটা কমে যাবে। এই ধরনের হলে এটা সবচেয়ে সেটা সমীচীন হতো। কিন্তু একটা বিষয়, একটা বড় ফল্ট রয়ে গেছে এই সিস্টেমে। আপনি একটু খেয়াল করলে দেখবেন, যখন এই যে মজুরি নিয়ে কথাবার্তা হয়, এই বিশেষ করে যে গার্মেন্টস সেক্টর আমরা দেখলাম, এই সবসময় দেখা যাচ্ছে যে 3টা পক্ষ থাকে এখানে। একটা হলো যে শ্রমিক পক্ষ, একটা মালিক পক্ষ, একটা সরকার। কিন্তু এই পরিবহনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে শুধু মালিক আর সরকার থাকে, সে কিন্তু ভোক্তারা থাকে না, যারা ব্যবহারকারী এই পরিবহনের। তো এইটা কিন্তু খুব একটা বড় ফ্যালাসি, মানে এটা কিন্তু আসলে হওয়া ঠিক নয়, যে এখানে ভোক্তাদের আসলে থাকা দরকার ছিল। আর যখন এই ক্যালকুলেশনটা করা হচ্ছে যে ভাড়া কতটুকু হবে, তার মধ্যে তো অনেক বিষয় আছে। সেখানে যানবাহনের যে ক্যাপিটাল কস্ট, সেখানে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, সেখানে যে আমাদের ওয়েজ আছে, তারপরে এখানে ইন্স্যুরেন্স আছে, ব্যাংক লোন আছে, বহু জিনিস আছে, কিন্তু সেগুলো সব কিছু হিসাব করে তেলটা কিন্তু একটা ছোট্ট কম্পোনেন্ট। কিন্তু অথচ তেলের যখন দাম বাড়ে তখনই কিন্তু প্রপোর্শনালি ওই অনুযায়ী ভাড়াটা বাড়ানো হয়। সুতরাং এইখানে একটা সুন্দর একটা ফর্মুলা যদি আমরা করতে পারি ইকোনমিস্টদের নিয়ে, ট্রান্সপোর্ট এক্সপার্টদের নিয়ে, তাহলে কিন্তু তখন একটা সুন্দর ফর্মুলা আসতো, এবং এই যে যতটুকু বাড়লো মাত্র 15 থেকে 20 টাকা, সেটা নিয়ে একটা আহামরি হয়তো ভাড়া বাড়তো না। তো এই ক্যালকুলেশন আমি মনে করি যে গলদ আছে, এবং এই জায়গাটাতে অ্যাড্রেস করা উচিত। ভবিষ্যতে যে কোনো ধরনের এই ভাড়ার সমন্বয় যখন হবে, সেটা এক হলো যে যখন দাম কমবে তেলের, তখন আবার ডাউনওয়ার্ড ডিভিশন হবে, ভাড়া কমবে ভাড়া। তো সেরকম করে একটা ব্যবস্থা করতে পারলে তো আমার মনে হয় যে করা হচ্ছে না। এটা সো ভাই, একই কোশ্চেন আসলে, আমরা তো সরকার এটা কেন পারছে না করতে? সরকারের সামনে আরো বড় প্রশ্ন, যে সামনে বাজেট, আগামী মাসে বাজেট করতে হবে। জি, 30 জনের মধ্যে এটা পাস করতে হবে। টাকা আসবে কোত্থেকে? গত বছর মানে চলতি বছরের রাজস্ব আয় বোধহয় রেকর্ড পরিমাণ কম, মানে রেকর্ড পরিমাণ বেশি না আর কি, কম। এবং একটা হিসাব দেখলাম যে সরকারের রাজস্ব আয় এবং সরকারের যে নির্বাহ সরকার পরিচালনার ব্যয়, তার চেয়ে পরিচালনার ব্যয় বেশি। তাহলে আর সমস্ত আপনার উন্নয়ন কর্মসূচি বা যা সব কিছু হচ্ছে আপনার ঋণের উপর চলবো, হয় দেশীয় ঋণ না হলে বিদেশি ঋণ। বিদেশি ঋণের ব্যাপারে তো নানা রকম শর্ত আছে। IMF বলেছে যে তারা শেষ পর্যন্ত তারা ছেড়ে দেবে, কারণ ঋণ দেওয়াটাই হচ্ছে তাদের একমাত্র ব্যবসা, এবং সেটা করবে। কিন্তু আমি মনে করি যে একটা টাস্ক ফোর্স বা কি একটা কাঠামো করতে হবে, যে এই সংকটটা কীভাবে কাটাবে, যেটা মাহমুদ ভাই বললেন, যে সরকারকে ওই সমস্ত কিছু বাদ দিয়ে যে এই সময় কত লোক বেকার হতে পারে, কত লোকের কর্মসংস্থান প্রয়োজন, বা কর্মসংস্থান সরকার তো আরেকটা কর্মসূচি আছে। দেখুন, যেটা সহজ সেটা কিন্তু সরকার প্রথম করেছে। সরকার যদি এমন একটা পরিকল্পনা নিত যে আমি 10,000 লোকের কর্মসংস্থান হবে, সেটা না করে কিন্তু ওই আর্থিক সহায়তা দিতে গেছেন, কারণ এটা সহজ। আর 10,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে
একটা কাঠামো তৈরি করতে হবে, সেখানে যন্ত্রপাতি লাগবে, সেখানে অবকাঠামো লাগবে আপনার, মানে সেটা কিন্তু করে না, আমার কোনো সরকারই করে না, কারণ সহজ পথে বেছে নেয়। তো এই সরকারের জন্য বেশ কঠিন এখন কিভাবে করবেন। এবং আমরা তো দেখলাম যে জাতীয় সংসদে যারা আছেন তার অধিকাংশই এই প্রথমবার জাতীয় সংসদে গিয়েছেন, প্রধানমন্ত্রী সহ। তো সুতরাং সেটাও একটা আছে আমাদের, যে একটা মানে অভিজ্ঞতার যে প্রয়োজন। এমনকি সরকারের যারা উপদেষ্টা তারাও যে খুব অভিজ্ঞ, দু একজন ছাড়া খুব অভিজ্ঞ নয়। রাজনৈতিক বিবেচনায় বা অন্য বিবেচনায় যদি উপদেষ্টা নিতে হয় তাহলে তারা জাতীয় সংসদে আছে, তারাই করতে পারে। তা আমার মনে হচ্ছে যে এটি সত্যিকার অর্থে বিশেষজ্ঞ, দল মত নির্বিশেষে, কোনো দলের কে কোন দলের বা কে কোন দলের সমর্থক এটা না ভেবে। আরেকটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময়ে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে যেসব অব্যবস্থা হয়েছে, প্রশাসনের যেসব চুরি দুর্নীতি লুটপাট হয়েছে, এখন তো অন্তর্বর্তী সরকারের সময়ের অপচয় দুর্নীতির কথাও বেরিয়ে আসছে। আর ওই আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতি অপচয়ের বিরুদ্ধে তো একটা গণ অভ্যুত্থানই হয়েছিল, কিন্তু সেই অর্থ কিন্তু আমরা ফেরত আনতে পারিনি। এবং এটা বেশ কঠিন, মানে খুবই কঠিন। যদি দীর্ঘ এবং যেসব দেশে গিয়েছে তাদের দেশের আইন যদি এটা অনুমোদন না করে তাহলে সে অর্থ ফেরত বা পাওয়া যাবে না। এর মধ্যে আরও কিছু একটা, যেমন ব্যাংকিং খাত, ইতিমধ্যেই কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। সরকার কিভাবে করবে এই ছয়টি ব্যাংক যে একীভূত হলো? প্রথম হচ্ছে এই কালকেই দেখলাম সংবাদ সম্মেলন করে, মানে গ্রাহকরা তারা টাকা পাননি, এটা অভিযোগ করেছে। প্রথম হচ্ছে গ্রাহকদের স্বার্থটা দেখা আগে, কে মালিক থাকবে না থাকবে তাই আগে গ্রাহকদের স্বার্থ। তারপরে এর সাথে রাজনীতি আছে। ইসলামী ব্যাংকের বর্তমান যে নেতৃত্ব সেটা তো বলা হয় যে জামাত ইসলামের নিয়ন্ত্রণে, আবার যে নতুন নেতৃত্ব আসতেছে সেটা কার নিয়ন্ত্রণে জানি না। তবে এই সব ব্যাপারেই কিন্তু একটা মানে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে সত্যিকারভাবে প্রতিষ্ঠান কিভাবে ভালো চলবে সেটা নজরে নিলে হয়তো দেশের জন্য নেওয়া উচিত, এটাই আশা করি। বাজেট নিয়ে কথা বললেন, আসলে এক মাস পরেই বাজেট। আমরা আসলে সরকারের যে বর্তমান অবস্থা শুধু চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ, সেই বাজেটের জন্য সরকারের করণীয় কি থাকতে পারে আসলে এই ক্রাইসিস টাইমগুলো ওভারকাম করে? যেটা শর্ট টাইম কোনো পলিসি কি সাজেস্ট করা প্রয়োজন হবে সরকারের জন্য? সরকার ইতিমধ্যে একটা ভালো কাজ করেছে, সেটা হলো যে গত 8 তারিখে দুটো আসলে কমিটি তৈরি করেছে, উচ্চ পর্যায়ের কমিটি। একটা কমিটি হচ্ছে পরামর্শক কমিটি, যে অর্থনীতিতে গতি নিয়ে আসা এবং এই যে নির্বাচনের ইশতেহার সেটা বাস্তবায়ন করার জন্য একটা পরিকল্পনা দলীয় তারা তৈরি করবে এবং সেটা 2-3 মাসের ভিতরে হয়ে যাবে এবং সেটার হয়তো আগামী কয়েক বছর আর কি, অন্তত 5 বছর সময়টাতে এটা বাস্তবায়ন হবে। এটা একটা, এখানে একটা পরামর্শক কমিটি, আর একটা হচ্ছে উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি, যেটার আমি একজন সদস্য। তো এখন আমাদের কাজটা হচ্ছে যে এই পুরো বিষয়টার কারিগরি দিক তৈরি করা এবং এটা টেকনিক্যাল ডকুমেন্ট প্রিপেয়ার করা। আমার যেটা ধারণা এবং আমি এটা মনে করি যে আসলে এই ডকুমেন্টের কাজ হবে হচ্ছে যে আমাদের নেক্সট বাজেটকে গাইড করা, যে আসলে বাজেটটা কেমন হবে। সেখানে আমরা সমস্ত রকমের রিস্ক যেগুলো আছে সেগুলো কী ধরনের আমাদের উইকনেস আছে, কোন কোন জায়গাতে আমাদের রিকভারিটা করতে হবে। তো এর মধ্যে একটা জায়গা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে বড় রকমের একটা দায় দেনার চাপ আছে, মানে 23 লক্ষ কোটি টাকার একটা কিন্তু দায় আছে সরকারের, যেটা হচ্ছে বৈদেশিক ঋণ, দেশি ঋণ, এটা মিলে। তো সেটা একটা কীভাবে আসলে এটাকে ম্যানেজ করা যায়, একই সঙ্গে যে এই আমাদের পুরো রেভিনিউ সিস্টেম সেটাকে একটা রিজুভেনেট করা। বিগত সরকার যেটা করেছিল শুধু ভেঙে ফেলেছে আর কি এনবিআরকে 2 ভাগে, কিন্তু আলটিমেটলি আমাদের যেটা মূল প্রত্যাশা সেটা হলো যে পুরো ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি যে এনবিআরের, তো সেটা নিয়ে আসে এবং এখানে যাতে অটোমেশন হয়, তো এই ফুল অটোমেশনটা আমরা চাইবো। একই সঙ্গে আমাদের এই পুরো পাবলিক এক্সপেন্ডিচার সিস্টেম যাতে একটু স্মার্ট হয়, যেখানে যে অদক্ষতা বা এই যে অপচয় দুর্নীতি সেটা যেন না থাকে, তো সেটার জন্য আমরা একটু চেষ্টা করব। এবং এর পাশাপাশি সরকারকে একটু দূরদর্শী হওয়া এবং এই যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় যে সমস্ত প্রকল্পগুলো হয় সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা। কিন্তু এগুলো করতে পারলে আমার মনে হয় রাজনৈতিক কিছু প্রকল্প থাকবেই, যেহেতু নির্বাচিত সরকার, সেগুলো সবসময় কি বাদ দেওয়া সম্ভব হবে? আপাতত আমার মনে হয় কি এখন যেহেতু দুঃসময় চলছে, এই সময়টাতে আমরা যেন একেবারে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিয়ে অন্তত ভালো যে প্রকল্পগুলো আছে সেগুলোকে চলমান রাখি। তো সেভাবে করতে পারলে আমি মনে করি যে এই দুঃসময় আমরা কিন্তু একটা সুন্দর বাজেট দিতে পারবো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব সোহরাব হাসান, ডক্টর মাহফুজ কবির, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে খুব জনগুরুত্বপূর্ণ বিষয় ছিল জ্বালানি তেলের সংকট এবং বাংলাদেশের ভবিষ্যতের অর্থনৈতিক অবস্থানে
কিভাবে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা তথ্যবহুল আলোচনা করতে পেরেছি, আমাদের অতিথিরা সে বিষয়ে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজকের মতো শেষ করছি এই সময়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।